ঠিক আছে, চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা শুধু শিশুদের সাধারণ কোনো রোগ নয়, বরং ক্লিনিক্যাল দৃষ্টিকোণ থেকে মরবিলিভাইরাস সৃষ্ট একটি অত্যন্ত সংক্রামক প্যাথোলজিক্যাল অবস্থা, হাম বা মিজলস। এই বিশ্লেষণে আমরা একেবারে মাইক্রোস্কোপিক কোষের সূক্ষ্ম পর্যায় থেকে শুরু করে এর গ্লোবাল এপিডেমিওলজির পুরো চিত্রটা তুলে ধরব। আজকের আলোচনার রূপরেখাটা খুব সংক্ষেপে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব ভাইরাল প্যাথোফিজিওলজি দিয়ে, এরপর একে একে ক্লিনিক্যাল পর্যায়, বিভিন্ন জটিলতা, ইমিউন অ্যামনেশিয়ার মতো মারাত্মক বিষয় এবং সবশেষে কমিউনিটি ইমিউনিটি নিয়ে কথা বলবো। তো চলুন আমাদের প্রথম সেকশন ভাইরাল প্যাথোফিজিওলজি দিয়ে শুরু করা যাক। ঠিক কিভাবে এই অতি সংক্রামক মরবিলিভাইরাস কাজ শুরু করে সেটাই এখন আমরা দেখব। এবং এই স্লাইডটি খুব চমৎকারভাবে তুলে ধরছে ভাইরাসের একদম শুরুর মেকানিজমটা। খেয়াল করে দেখুন, ভাইরাসের পৃষ্ঠে থাকা হেমাগ্লুটিনিন বা এইচ প্রোটিন কিভাবে শ্বসনতন্ত্রের এপিথিলিয়াল এবং ইমিউন কোষের স্ল্যাম এবং নেকটিন-4 রিসেপ্টরের সাথে একেবারে শক্তভাবে যুক্ত হচ্ছে। আর একবার যুক্ত হওয়ার পরই ফিউশন বা এফ প্রোটিন ভাইরাসের ভেতরের উপাদানগুলোকে সরাসরি কোষের ভেতরে ঢুকিয়ে দেয়। এটা অনেকটা কোষের তালা ভেঙে ভেতরে ঢোকার মতো। কোষে প্রবেশ করার পর ভাইরাসের প্রতিলিপি তৈরির একটা খুব সুনির্দিষ্ট টাইমলাইন আছে। প্রথমে শ্বসনতন্ত্রের মিউকোসা দিয়ে প্রবেশ, তারপর স্থানীয় টিস্যুতে প্রতিলিপি তৈরি, এরপর প্রাইমারি ভাইরেমিয়ার মাধ্যমে ভাইরাসটি রক্তে মিশে অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গে ছড়িয়ে পড়ে। কিন্তু আসল ধাক্কাটা আসে সেকেন্ডারি ভাইরেমিয়া পর্যায়ে। এই ধাপে ভাইরাসটি বিশাল সংখ্যায় পুনরায় শ্বসনতন্ত্রে ফিরে আসে, আর ঠিক তখনই রোগীর সবচেয়ে বেশি সংক্রামক হয়ে ওঠে। এবার এই হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইডটার দিকে একটু নজর দেয়া যাক। এখানে ওই যে বড় মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেল বা দৈত্যাকার কোষগুলো দেখা যাচ্ছে, এগুলোই হলো ওয়ার্থিন ফিঙ্কেলটি জায়েন্ট সেল। কোষের ভেতর ভাইরাসের মেকানিজম কিভাবে আক্ষরিক অর্থে টিস্যুকে ধ্বংস করে দেয়, এটা তার একদম বাস্তব প্রমাণ। হামের কারণে যে নিউমোনিয়া হয়, সেখানে ফুসফুসের স্বাভাবিক অ্যালভিওলার গঠন ঠিক এভাবেই পুরোপুরি নষ্ট হয়ে যায়। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে, ক্লিনিক্যাল পর্যায় এবং লক্ষণসমূহ। মাইক্রোস্কোপিক লেভেল থেকে এবার আমরা দেখব বাইরে থেকে দৃশ্যমান লক্ষণগুলো, যা ক্লিনিক্যাল ফিল্ডে দ্রুত শনাক্ত করাটা একেবারে অপরিহার্য। লক্ষণ প্রকাশের ক্রমান্বয়টা এখানে পরিষ্কার করে দেওয়া হলো। সংক্রমণের প্রথম 1 থেকে 12 দিন হল ইনকিউবেশন পিরিয়ড। এরপর 10 থেকে 14 দিনের মাথায় শুরু হয় প্রোড্রোমাল পর্যায়। আর এখানেই দেখা যায় হামের ক্লাসিক্যাল 3C, অর্থাৎ কফ, কোরাইজা বা সর্দি এবং কনজাংটিভাইটিসের সাথে তীব্র জ্বর। এরপর 14 দিনের পর থেকে শুরু হয় ইরাপটিভ পর্যায়, যখন শরীরে সেই পরিচিত ম্যাকুলোপ্যাপিলার র্যাশ ফুটে ওঠে। এখন এই স্লাইডের সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিকটি হল এই কোপলিক স্পট। মাড়ির দাঁতের ঠিক বিপরীতে গালের ভেতরের দিকে লবণের দানার মতো ছোট ছোট সাদা যে ক্ষতগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কোপলিক স্পট। এটি খুব অল্প সময়ের জন্য থাকে ঠিকই, কিন্তু এটি হামের একটি নিশ্চিত প্রাথমিক ডায়াগনস্টিক মার্কার। অর্থাৎ শরীরে র্যাশ বের হওয়ার আগেই এটি দেখে হাম শনাক্ত করা সম্ভব। প্রোড্রোম পর্যায়ে 3 থেকে 5 দিন পর শুরু হয় ইরাপটিভ র্যাশ। তবে এটি কিন্তু শরীরের যেখানে সেখানে হঠাৎ করে বেরোয় না। এর খুব নির্দিষ্ট একটা শারীরিক অগ্রগতি বা প্যাটার্ন আছে। ঐতিহাসিক চিত্র এবং এই ক্লোজ আপ ছবিটি মিলিয়ে দেখলে বুঝবেন, চ্যাপ্টার লাল ফুসকুড়িগুলো প্রথমে মুখ এবং কানের পেছনে দেখা যায়। এরপর ধীরে ধীরে তা বুক, পেট, পিঠ হয়ে একেবারে পায়ের দিকে ছড়িয়ে পড়ে। আমাদের পরবর্তী আলোচনা সেকশন 3, জটিলতা এবং সতর্ক সংকেত। হাম কিন্তু শুধু র্যাশ আর জ্বরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। প্রায় 30% ক্ষেত্রেই মারাত্মক সব সেকেন্ডারি জটিলতা দেখা দেয়, যার কারণে রোগীকে হাসপাতালেও ভর্তি করতে হতে পারে। ঝুঁকিপূর্ণ দিকগুলো আমরা এই টেবিলে ভাগ করে দেখিয়েছি। শ্বাসযন্ত্রের জটিলতার মধ্যে জায়েন্ট সেল নিউমোনিয়া এবং ক্রুপ সবচেয়ে বেশি দেখা যায় ছোট শিশু এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের মধ্যে। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল স্নায়বিক জটিলতা, যেমন সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যান এনসেফালাইটিস বা SSPE। ভাবলে অবাক হতে হয়, তীব্র সংক্রমণের কয়েক বছর পরও 15 মাসের কম বয়সী টিকাবিহীন শিশুদের ক্ষেত্রে এটি দেখা দিতে পারে। তাই এই সতর্ক সংকেতগুলো দেখা মাত্রই জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা একদম বাধ্যতামূলক।
ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের সুবিধার্থে সাধারণ হামের পাশাপাশি মডিফাইড বা অ্যাটিপিক্যাল হামের পার্থক্যটা জানাও খুব জরুরি। যাদের আংশিক ইমিউনিটি আছে তাদের ক্ষেত্রে মডিফাইড হাম হতে পারে, যেখানে সুপ্তিকাল দীর্ঘ হয় এবং লক্ষণগুলো থাকে মৃদু। অন্যদিকে ১৯৬০-এর দশকে যারা নিষ্ক্রিয় টিকা নিয়েছিলেন তাদের মধ্যে অ্যাটিপিক্যাল হাম দেখা যেত। সেখানে র্যাশ মাথা থেকে শুরু না হয়ে বাহু ও পা থেকে শুরু হতো, সাথে থাকত উচ্চ জ্বর এবং মারাত্মক নিউমোনিয়া। এখন আমরা প্রবেশ করছি সেকশন 4-এ, ইমিউন অ্যামনেশিয়ার হুমকি। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার সবচেয়ে বড় বায়োলজিক্যাল টুইস্ট বোধহয় এটাই। কারণ হামের ভাইরাস শুধু শরীরকেই দুর্বল করে না, এটি আমাদের শরীরের পূর্ববর্তী রোগ প্রতিরোধ ক্ষমতা বা কোষীয় স্মৃতিও পুরোপুরি মুছে ফেলতে পারে। সহজ কথায় এই প্রক্রিয়াটির নামই হল ইমিউন অ্যামনেশিয়া। হামের ভাইরাস অত্যন্ত আক্রমণাত্মকভাবে আমাদের শরীরের মেমোরি লিম্ফোসাইট বা অ্যান্টিবডি উৎপাদনকারী কোষগুলোকে ধ্বংস করে দেয়। এই কোষগুলোই কিন্তু অন্যান্য জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে শিখেছিল। তার মানে হল একজন রোগী হয়তো হাম থেকে পুরোপুরি সেরে উঠবেন, কিন্তু অন্যান্য সাধারণ ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে তার শরীর আগে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছিল তা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল এই সংখ্যাটি 2 থেকে 3 বছর। ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় হাম থেকে সেরে ওঠার পর ইমিউন অ্যামনেশিয়ার কারণে সৃষ্ট এই চরম দুর্বলতা আক্ষরিক অর্থেই 2 থেকে 3 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। বুঝতেই পারছেন এই দীর্ঘ সময়টিতে শিশুরা অন্যান্য মারাত্মক সব সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার কতটা মারাত্মক ঝুঁকিতে থাকে। এরপর আমরা চলে আসছি আমাদের শেষ ধাপে, সেকশন 5, প্রতিরোধ এবং কমিউনিটি ইমিউনিটি। এতক্ষণ আমরা একজন রোগীর শরীরের ভেতরে মাইক্রো লেভেলের অবস্থা দেখেছি। এবার চলুন ম্যাক্রো লেভেলের এপিডেমিওলজি বা জনস্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর চিত্রটার দিকে একটু নজর দেয়া যাক। হাম বাতাসের মাধ্যমে যে কি পরিমাণ দ্রুত ছড়ায় তা কল্পনা করাও কঠিন। এর প্রজনন সংখ্যা বা বেসিক রিপ্রোডাকশন নাম্বার 12 থেকে 18 পর্যন্ত হতে পারে। অর্থাৎ একজন সংক্রমিত ব্যক্তি খুব সহজেই 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারেন। এই চেইন ভাঙার জন্য একটি সম্প্রদায়ের অন্তত 95% মানুষকে টিকা দিতে হবে। কমিউনিটি ইমিউনিটি অর্জন করে ভাইরাসের বিস্তার থামানোর জন্য এটি একটি অত্যন্ত কঠোর থ্রেশহোল্ড। আসুন এবার এই গ্রাফের দিকে তাকাই এবং দেখি কিভাবে পুরো বিষয়টা একসাথে কাজ করে। গ্রাফের ডেটা থেকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যাপক হারে হামের টিকা বা এমএমআর ভ্যাকসিনের ব্যবহারের পর থেকে বিশ্বব্যাপী আক্রান্ত এবং মৃত্যুর হার কিভাবে নাটকীয়ভাবে কমেছে। ১৯৬০-এর দশকে টিকা আসার আগের ওই উঁচু বারগুলো আর টিকা আসার পরের এই সমতল লাইনগুলোই প্রমাণ করে যে মৃত্যুর হার কমাতে টিকার এপিডিয়েমোলজিক্যাল প্রভাব কতটা শক্তিশালী এবং অনস্বীকার্য। চিকিৎসার ক্ষেত্রে একটি বিষয় প্রায়ই সামনে আসে, আর তা হল ভিটামিন এ থেরাপি। ক্লিনিক্যাল গবেষণায় দেখা যায় চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে সঠিকভাবে ভিটামিন এ সাপ্লিমেন্ট দেওয়া হলে তা শিশুদের মৃত্যুহার কমাতে সাহায্য করে। কিন্তু এখানে একটা বড় সতর্কতা রয়েছে। বিকল্প চিকিৎসা হিসাবে অনেকেই অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত ভিটামিন এ দিয়ে থাকেন, যা শিশুদের লিভারে মারাত্মক বিষক্রিয়া বা হাইপার ভিটামিনোসিস এর কারণ হতে পারে। তাই সব ধরনের চিকিৎসাই হওয়া উচিত বিজ্ঞানভিত্তিক এবং অবশ্যই নিয়ন্ত্রিত। ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ভাইরাসের জটিল সেলুলার মেকানিজম, রোগের ভয়াবহ লক্ষণ এবং ইমিউন অ্যামনেশিয়ার মতো মারাত্মক ঝুঁকি থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল হল ওই 95% টিকাদানের হার। কিন্তু বর্তমান বিশ্বে টিকাদানের হার যেভাবে প্রতিনিয়ত ওঠানামা করছে, সেখানে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে এত বেশি সংক্রামক একটি ভাইরাসের বিরুদ্ধে এই অত্যন্ত প্রয়োজনীয় গোষ্ঠীগত প্রতিরোধ ধরে রাখবে? এই প্রশ্নটি আজ সবার ভাবনার জন্য রেখে গেলাম। আশা করি এই বিশ্লেষণটি এই বিষয়গুলো বুঝতে সাহায্য করবে।